নাজমুন নাহার। বয়স কত এখন? বয়স 35। 35 বছর বয়স। ঠিক আছে, শুরু করেন একেবারে ছোটবেলা থেকে, যেখান থেকে মনে আছে আপনার বলার মতো। আমার বাবা মারা যায় আমার 4 বছর বয়সে। আচ্ছা। আমরা 5 বোন, ভাই একজন। আচ্ছা, বাবা কি করতেন আপনার? আমার বাবা আসলে ওই যে জাহাজে চাকরি করতো। জাহাজে চাকরি করতো? জি জি জি। ওকে। কিন্তু মানে এত আমার দেশের বাইরে থাকতো এরকম? না না, দেশের বাইরে না, বাংলাদেশের সাগরের ভিতরে। হ্যাঁ, মানে জাহাজে থাকতো। ওকে। জাহাজে চাকরি করতো। ওই সময় আমার আব্বু যখন বাড়িতে আসে না, তখন ওর একটা জ্বর হয় 7 দিনের। ওকে। তো চিটাং নে, এটা আমার আম্মা বলছে, আমরা তো অনেক ছোট ছিলাম। তো চিটাঙে যখন নে, তখন 7 দিন পরে আমার আব্বু মারা যায় হাসপাতালে। এটা কি রোগ কিন্তু কেউ ধরতে পারে নাই। ওকে। তখন আমার দাদা দাদি চাচার ফ্যামিলি থেকে আলাদা আমার বাবা, মানে আমার চাচারাই সবাই ভিন্ন ভিন্ন হয়ে গেছে। তখন আমার নানার বাড়ির পাশে আমার আব্বু বাড়ি করছিল। তো ওখানে আমরা 5 বোন বড় হয়েছি। আমার ভাইয়াও ছোট ছিল, 5 বোনের বড়। এমনি ওই সময় আমার ভাইয়ার বয়সটা ছিল মাত্র 13 বছর। আচ্ছা। তখন এই তো মা কি করতো, আর খালারা পয়সাওয়ালা ছিল, জামাইরা বিদেশ ছিল খালার গো। তো ওর গো মানে কাজকর্ম করতো, যাইতো আমার খালারা, আমরাও খালার গো বাড়িতে থাকতাম। এভাবে থাকতে থাকতে পড়ালেখা করে তো দরখাস্ত হিসাবে মানে কখনো টাকা দিতে পারতো না। মানে আমার আম্মা তো কোনো হেল্প নাই, মানে কোথাও থেকে যে 5 টাকা আইবো এরকম না। আচ্ছা। তো পরে বোন বড়টা বিয়ে দিল, মেজোটা বিয়ে দিল। আমার আম্মার কত হলো, মানে ছোট বয়সেও আমি বিয়ে দিই, যদি ওর বাবার মতন আমিও মারা যাই, এরকম তার মানে উদ্দেশ্য। যখন আমি ক্লাস 8-এ উঠি, তখনই মানে আমার জন্য বিয়ের জন্য আসতেছে। তো আমার বিয়ে দিয়ে দিছে। যে বিয়ে দিছে যে ওই সময় মানে আমার হাজবেন্ডের কোনো চাকরি ছিল না। ও মাদ্রাসায় লেখাপড়া করছে, তখন কোনো চাকরি ছিল না। আমার 2001 সালে বিয়ে হয়। তো বিয়ের পরে আমি ক্লাস 9-এ 3 মাস ক্লাস করি। ক্লাস করার পরে মানে নানান ধরনের স্যারেরা, শিক্ষকেরা, হুজুরেরা মানে নানান কথা বলে। তো আমি একদিন চুরি করে স্কুল থেকে চলে আসি। চলে আসা মাদ্রাসা থেকে চলে আসি। চলে আসার পরে আমি আর যাই না। পরে ওর লগে আবার আমার হাজবেন্ডের লগে আমার লগে দেখা হয় না কখনো। ওই যে মসজিদে খাজুর দিয়ে পড়ায় না, এরকম এজাব দিয়েছিল আমারে। আচ্ছা। এজাব দিয়েছিল। তারপরে যে আমার বিয়ের 6 মাস পরে আমার উঠায়নি আমার জালের গো বাড়িতে। মানে আমার শ্বশুর বাড়িতে নে নাই। আমার শ্বশুর বাড়ি হলো নোয়াখালী, হাতিয়া। আচ্ছা। কি করতো ছেলে? কি করতো ছেলে? কিছু করতো না ওখান। তখন আপনার যখন বিয়েটা হলো তখন বয়স কত আপনার? আমার বয়স 13 বছর। 13 বছর মাত্র? আমার আম্মা বলতো আরে মানে 12 বছর, কিন্তু আমার ক্লাস হিসেবে আমি 13 বছর মনে করি। পরে তো যখন আমার 2001 সালে বিয়ে হয়, তখন আমার 1 বছর পরে একটা মেয়ে হয়। ওই সময়টায় তো আমার মানে হাজবেন্ডের কোনো চাকরি নাই। ও কিন্তু চাকরি খুঁজতেছে, চাকরি নাই। পরে 7 মাস পরে যায় একটা কুমিল্লা মসজিদে, মানে ও ইমামতি চাকরি পায় 1000 টাকা স্যালারিতে। 6 মাস করছে ওখান থেকে। পরে নোয়াখালীতে বঙ্গোপসাগরে মানে ওই পারে একটা ভাসমান চর উঠে। সবাই বলতেছে একটা নেতা, বাসার মাঝি নেতা, মানে সবাই জানে এটা এক নামে ওখানে নোয়াখালীর ভিতরে। ও জায়গাগুলা সরকারি ভাবে বিক্রি করতেছে। কিন্তু এত মানে ঘন জঙ্গল, কেরফা গাছ, গুয়া গাছ, মানে এগুলা আসলে অনেক ধরনের গাছ আছিল, গজিকাড়া, মানে এগুলা সর এলাকার মানুষে বলতো। তো ঘন জঙ্গল, ওখানে কি এমনকি জঙ্গলের ভিতরে জঙ্গল ভাগ ভাগ করে এটা বিক্রি করছে 7,000 টাকা দিয়ে। আচ্ছা। ওই নেতায় তো আমার হাজবেন্ড ওখানে জায়গা কিনছে। তা আমার বলতো সবসময় যে জায়গা কিনছি, জায়গা কিনলে ওখানে বাড়িঘর করে ওখানে তোমারে নিয়ে যাবো। ওই সময়টাতে আমি কোথায়, আমার বাপের বাড়িতে কুমিল্লাও ছিলাম, 6 মাস ছিলাম। তো পরে আমার বাপের বাড়ি থেকে আমার নিয়ে যায় একটা ওই চরে। আচ্ছা। ওই চরে যখন চর উঠছে, নতুন চরে যে নিয়ে যায়, ওখান থেকে ভাইয়া এমন মানে জঙ্গল কেটে কেটে পরিষ্কার করে জমিন করতেছে। ও আচ্ছা আচ্ছা, নতুন চর। হ্যাঁ, মানে জঙ্গলগুলা কাটতেছে, আর যত জঙ্গল কাটতেছে ওটা ফুটতেছে। ওই যে জায়গা হইব না তো কোথায় রাখবো এগুলা, ওটা কেটে কেটে আবার মানে ফোড়া দিতেছে।
তখন বাজারের একটা ম্যাপ নিছে ওই নেতাটা, বাজারে যখন ম্যাপ নিছে তো ম্যাপের পাশে কিছু জায়গা কিনছে, আবার ওটা মনে হয় 1500 টাকা দিয়ে কিনছে। তো ওখানে আমার হাজবেন্ডে ঘর করে, ঘর বলতে কিরকম সনের ঘর, বেড়াও ছিল সনের, দরজাটা পাড়ের বস্তার ছিল, মানে কোনো দরজা ছিল না। উত্তর পাশে শুধু মানে গাছের ফালা, মানে গাছের ফালা মনে হয় 100-র উপরে রাখছে, মানে ঘরের কোনো দরজা ছিল না। আর সামনে একটা ঠেলা দুয়ার আছে না ভাইয়া, ওই যে আপনি চিনেন কিনা জানি না, একটা বাঁশের বেড়ার ঠেলা দুয়ার ছিল আর সনের বেড়া ছিল। তো উপরে দিয়ে আবার হিরি মানে এরকম 2-3 হাত মানে খালি। তা আমারে যখন নিছে আমার এত খারাপ লাগছে যে ঘরের কোনো বেড়া নাই, ঘরের কোনো দরজা নাই, এরপরে যে একটা খাট নাই। কি বানাইছে জানেন ভাইয়া, ওই যে লার্কি আছে না, মানে গাছের লার্কির মতন লম্বা লম্বা দিয়ে মানে এটারে খাট বানাইছে, মাছা বানাইছে, বানায় ওখানে সন বিছাইছে। তো যেদিন ফার্স্ট আমার নিল তো আমার তো এমনি মন খারাপ হয়ে গেছে যে জঙ্গলের ভিতরে যাইতেছি, রিক্সা নাই, আমি 12 কিলোমিটার আমরা হেঁটে গেছি ওখানে। আমার মেয়েটার ও কোলে নিছে আর একটা ব্যাগ ছিল, আমি মনে হয় ওর থেকেও 1 কিলোমিটার পিছনে যাই, ও আমার জন্য আবার দাঁড়ায়। এরকম করে গেছি, যাবার পর আমার ঘরটা দেখি একদম খারাপ লাগছে, মানে এত খারাপ লাগছে যে ভাইয়া এটা আসলে ঘর বলতে না, এটা মানে কিছুই নাই বলতে গেলে আসলে। না না আপনার শ্বশুর বাড়িতে না, আমার শ্বশুর বাড়িতে আমি কিন্তু আসলে এই ঘরটা কি আপনার জন্য বানানো হয়েছে? হ্যাঁ, মানে আমার হাজবেন্ডে বানাইছে, মানে কিছুই নাই বলতে গেলে। না না না, আমার আবার শ্বশুর। ওই জমিটা কি তখন আপনাদের নামে হয়েছে নাকি সরকারি জমি? সরকারি আবহাওয়া নাই তো, মানে ওগুলো সব খাস জমি। যখন যাই তখন মানে ঘরে ঢুকি ভাইয়া, কি বলো, মানে কোনো পানি নেই, মানে পানির কোনো ব্যবস্থা নাই ওখানে, কোনো পানির ব্যবস্থা নাই। 1 কন্টেনার পানি 10 টাকা, 6 কিলোমিটার থেকে আনতে হয়, একটা ব্যান গায়ে 10 টাকা দিয়ে। এইরকম জায়গায় কেন গেছে আপনার জামাই? আসলে ভাইয়া বললাম না, আমার শ্বশুরগো ফ্যামিলির মানে সবাই দুর্বল ফ্যামিলি, ওরা এখন পর্যন্ত মানে আবার একটা ভালো ঘর দিতে পারে না সবাইরই। এখন এরকম একটা জায়গায় আপনার ফ্যামিলি বিয়ে দিল কেন? আসলে ওই যে বাবা নাই আরেকটা হলো মানে আমার হাজবেন্ডটা মানে মাদ্রাসায় লেখাপড়া করছে, হুজুর। আর আমার দিক থেকে আমি ছোটবেলা থেকে মানে কোনো পুরুষের সাথে কথা বলতাম না, সবসময় আমি আল্লাহরে ভয় করতাম। এই কারণে আমার মার কত হলো, যাক আমার মেয়েটারে আমি হুজুর জামাই যখন পাইছি বিয়ে দিব, এটাই মানে আমার এই উদ্দেশ্য। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তারপর তো গেলাম আর মানে একটা ফাতিল আর একটা কড়াই আর 2টা প্লেট, ওই যে আগের যুগে বলতো এটারে মানে কোর প্লেট কইতো। এটা আসলে বলতে কি সবাই চিনে কিনা জানি না, আমি দেখছি সাদা সাদা প্লেট, সাদা দোনোটাই। তো 2টা প্লেট আর একটা কড়াই আর একটা ফাতিলে মনে হয় 1 ফুট চালের ভাত পাকান যায়। তো আমি রইলাম এখানে, রাত্রেবেলা যখন রয়েছি ভাইয়া আমি ভাত পাকেছি, রাত্রে চুলো বসাইছি নিজে, ওই যে গর্ত করছি আর 3 সাইডে 3টা মাটির ইটা দিছি, দিবার পরে আমি ভাত পাকাইছি। কি ফাঁকামু, পরে বুটের ডাল আনি দিছে আমারে, একটা দোকান শুধু ওখানে, বাজারে শুধু একটা দোকান আছে আর কোনো দোকান নাই, মানে বাজার না, এটা তো শহর, মানে কোনো ফ্যামিলি বসবাস করে না। আছে ধরেন আমরা মনে হয় ওই সময়টাতে 6 ফ্যামিলি ছিলাম, কিন্তু একসাথে না, দূর, অনেক দূর। পরে আমি যখন বুটের ডাল আনছে আমার জন্য, আমি এটা পাকাইছি ভাইয়া। জানেন বুটের ডাল ফাঁকাইতে আমার সারা জীবন মনে হয় আমি ভুলবো না কখনো, মনে হয় আমি 6 ঘন্টা ফাঁকাইছি, কিছুতে বুটের ডাল মানে মন যায় না, ওই যে লবণের এলাকা। ও মানে এটা এমন হচ্ছে যেটা সিদ্ধ হচ্ছে না আর কি। না তাহলে মন জানা বলতে আপনি কি বোঝাচ্ছেন? হ্যাঁ, সিদ্ধ হইতেছে না। এক্স্যাক্টলি, আমি তো সেটাই বলছি, আপনারা বলছেন মন জানা। মানে আমার পরে যায় সিদ্ধ হইতেছে না, তখন আমি কি করলাম, আমার হাত দিয়ে মানে এমন ভাবে করতেছি যে ডালে ফাঁকা তো নাই আমার কাছে, কিভাবে আমি হাত দিয়ে হ্যাঁ এরকম করে মন যাইতে চাইছি যে ঠান্ডা করি। তারপরে যায় আমি ভাত 1 ফুট ফাঁকাইলাম, ওই যে আমি যে ভাতের মাঠ গাড়লাম না ভাইয়া, ওই যে ফাতিলের ভিতরে মাঠগুলো রয়ে গেছে। তখন আমার স্বামী ওই জায়গায় আবার মসজিদে ইমামতি করতো, মানে 800 টাকা মাসে, 800 টাকা পাতো। তো ও নামাজ পড়তে গেছে, আমি কি করছি, আমার মেয়েটারে আমার মেয়ে 1 বছর বয়স ওই সময়, তা আমার মেয়েটারে নিয়ে আমি ওই যে বললাম না মাছা দিছে, মাছার উপরে ছন বিছাইছে, তো ওখানে আমি বসে রয়েছি। তো আমার যে সারা দিনের কাতর, এত রাস্তা জার্নি করে গেলাম, যে 12-13 কিলোমিটার আমি হেঁটে গেলাম,
আমি কিন্তু বালিশ খুঁজে পাইতেছি না, বালিশ নাই, কি করব? তখন ওই যে আমি দেখতেছি আমার হাজব্যান্ড আমার আগে যে গেছে, ও কি করছে, 3টা ফাটের বস্তারে একসাথে করি শুইছে, বালিশ বানাইছে, তা আমি ওটাতে শুইছি। শুবার পরে যাই কিছুক্ষণ আধা ঘন্টা পরে আমার ওই যে ভাতের মাঠগুলা খাইতেছে, শব্দ হইতেছে। আমি উঠলাম, ওই যে দরজা তো নাই, আমি উঠলাম, দেখতেছি ভাইয়া শিয়াল, আচ্ছা, শিয়ালে ভাতের মাঠগুলা খাইতেছে। তখন আমি কি করুম, আমি কই যে কি আসলে কি জায়গায় আইলাম আমি, মানে আমার কিন্তু কান্দনও আসতেছে না, যে আমার আসলে বিন্দু বিন্দু মানে একবারও দুঃখ লাগে না যে আমি কোথায় এলাম, মানে আমি নিজের থেকে আমার তো খারাপ লাগে। পরে যখন রাত গভীর হইছে তখন শুইলাম যে খেতা, মানে আসলে বলতে কি কম্বল কি জিনিস জানি না ওই সময়, তো খেতা গায়ে দিছি ভাইয়া, জানেন কুয়াশা ফড়ি, মানে সব সনগুলা তো ভিজে ভিজে একদম পুরা গায়ের যে খেতাগুলো ওটাও ভিজে, শীতকাল ছিল। আচ্ছা, তো আমি যতবার মানে আমি কিন্তু খেতা দিয়ে মানে মুখ ঢাকতে পারতেছি না, আমি মুখ কিন্তু উদাম করে ঘুমাই সবসময়, আচ্ছা, আমি মুখ কখনো ডাকি ঘুমাইতে পারি না। তখন আমার মানে জিহ্বা মুখ মানে সবগুলা ফাটি রয়েছে, মানে এত কষ্ট লাগে। হ্যাঁ, ওই যে কুয়াশা পড়তেছে উপর দিয়ে কুয়াশা পড়তেছে। তখন সকাল হইছে, তখন আমি কই কি আমি তো এখানে থাকুম না। কেন থাকবা না, তোমার জামাই যদি থাকতে পারে তুমি থাকতে পারবা না। আমি কই এই যে উত্তর পাশেও কোনো বেড়া নাই, এরপরে সামনে কোনো দরজা নাই, পিছনে কোনো দরজা নাই, বাথরুমের কোনো ব্যবস্থা নাই, পানির কোনো ব্যবস্থা নাই, আমি গোসল কিভাবে করব? আমি বলতেছি সকালে, বাদের দিন সকালে এটা বলতেছি। পরে ও কইতেছে যে কি আমি তোমার বাথরুমের ব্যবস্থা করে দিতেছি। তো পরে ও বাথরুমের ব্যবস্থা করলো কি গর্ত করে মানে 2টা গাছ দিয়ে আর আশেপাশে মানে চারপাশে বেড়া দিয়েছে। একবারে বলা চলে যে জঙ্গল লাইফ। আপনাদের আশেপাশে বাড়িঘর ছিল না, কিন্তু অনেক দূরে, আমি কিন্তু দেখতাম অনেক দূরে দূরে, কিন্তু যোগাযোগ নাই কারোর সাথে। ওখানে আপনারা চাষবাস করতেন? না, চাষবাস হয় নাই আবো, মানে কেবল গেছেন? হ্যাঁ হ্যাঁ, নতুন চর জাগছে এরকম চরে কেবল গেছেন। ওই চরে কি ছিল? ওই চরে বলতে শুধু বলতে কি কেরফা গাছ, গোয়া গাছ, গজি কাঁটা, বড় কোনো গাছ এখনো হয় নাই? না না, হইছে, এত বড় বড় মোটা মোটা মানে হইছে, ওটা কেটে মানে কাটতেছে আর জমিন দখল করতেছে। ও কাটতেছে আর জমি দখল করতেছে। এটা কোথা থেকে যাচ্ছে, নদীর ভিতর থেকে না সমুদ্র থেকে? এটা আসলে কিন্তু ওই যে দক্ষিণ হাতিয়া একটা সাগর আছে, ওই সাগর থেকে বসমান শুরু। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তারপর পরে যাই, তখন কি করলো, সকালবেলা যখন আমি এগুলা বললাম, তো পরে কয় পানির ব্যবস্থা হবে, গোসলের ব্যবস্থা, সবকিছু হবে, তুমি সমস্যা না, থাকো এখানে। আমি কই কি এখানে যদি আমি থাকি তাইলে বেড়াও নাই, দরজাও নাই, রাত্রে শিয়াল আইছে, বাতের মাঠ খাইছে, আমি কিভাবে থাকি বলো? তো কি করবা, আমরা তো আর টাকা পয়সা না যে তোমার কোথাও রাখুম। তখন আসলে কিন্তু আমার তো বয়স কম না, ততটুকু আমি প্রতিবাদ করতে পারতাম না ওর সাথে, তো কিছু বলতাম না। তো পরে ভাইয়া ওই যে গাছের ফালাগুলা যে রাখছে না, ওখানে একটা বড় সাপ আছে। ওহো, এত বড় সাপ মানে বাসায় প্রকাশ করা যাব না, এমন বিশ্রী গন্ধ আসে। তখন আমি বারবার ওরে বলি যে মানে আমার হাজবেন্ডের বলি যে আসলে গরু তো নাই এখানে, গরুর মানে গোবরের গন্ধকা, আমি বারবার বলি গরু তো নাই এখানে, মানে গরুর গোবরের গন্ধকা, আমার তো খারাপ লাগে। বেড়া কি ছিল আপনাদের? বেড়াও কি সনের? সনের ছিল, হ্যাঁ। তো চালও সনের, বেড়াও সনের। সনের যে আপনার জামাই মিলে থাকতেন? হ্যাঁ। রাতের বেলা সন্ধ্যা নামলে কি হইতো? ওই যে বললাম না, খোয়াশা বাব, হারিকেন জ্বালাই ভয় লাগতো না আপনার? ভয় এখন লাগে, ওই সময় লাগে। এখন আমি ঘুমাই না কখনো। বাজার কতদূর ছিল এখান থেকে? বাজার ছিল না তো, একটা দোকান ছিল শুধু। ওইটাই তো বলতেছি আমি তো চিন্তা করতেছি, আপনি যখন বলতেছেন তখন আমার চোখের সামনে জিনিসগুলো ভেসে উঠতেছে। মনে হচ্ছে মানে একটা মানে দ্বীপান্তর, দ্বীপবাসী মানুষ যেরকম হয়, চারপাশে কিছু নাই ওরকম। হ্যাঁ হ্যাঁ, এরকমই ছিলাম। আচ্ছা, সাপের ভিতরেই ছিলাম। পরে যাই, ও কি করছে, সকালবেলা যখন এগুলা বলছি, 2 দিন পরে এটা বলছি আমি, পরে ও কি সবকিছু দেখবা কিন্তু ভয় পাইবা না আমারে কর। তো ও তো আমারে কিন্তু পাগলা মহিষ, আবার পাগলা মহিষ, পাগলা গরু, এরপরে যে বাঘ আছে যে আমার বলে নাই, এ বাগানে যে বাঘ আছে 2টা, একটা মারিয়া লেছে প্রশাসন লোকে গুলি করি, আর একটা বাঘ ছিল ওখানে। তো ও আসরের টাইমে ভাগে মানে এমন ভাবে একটা শিক্ষা দিয়ে বলার বাহিরে, তখন আমি বলতাম যে কি এরকম শব্দ তো কখনো শুনি না, এরকম কি আওয়াজ? ভয় পাইও না, এখানে একটা বাঘ আছে। তো কে বলে এটা? আমার হাজবেন্ডে।
বাঘ? হ্যাঁ, আচ্ছা। সত্যি বাঘ ছিল ওখানে ভাইয়া, বলেন? বিশ্বাস করবেন? কেউ বিশ্বাস করবে না, দুইটা ছিল। উনি এটা দেখছে? যদি আমার এলাকার মানুষে শুনে ওরাই বিশ্বাস করবে, কেউ বিশ্বাস করবে না। আচ্ছা, মানে অন্য এলাকার মানুষই বিশ্বাস এটা করবে না। কোথায়? যে- এলাকার নাম কি? নোয়াখালী সন্নঙ্গলিয়া। কি নাম? নোয়াখালী সন্নঙ্গলিয়া। নোয়াখালীর সন্নম্বলিয়া। দক্ষিণে। এটা কি এই দ্বীপ কি এখনো সন্নঙ্গলিয়া। এরকমই আছে নাকি চেঞ্জ হয়ে না, গেছে? এটা ভেঙে গেছে এখন। ও এখন কি সমুদ্র ভেঙে গেছে? হ্যাঁ, এটা ভেঙে এরকম গেছে। দ্বীপ জাগে আবার ভেঙেও যায়? ইন্টারেস্টিং তো, এগুলো আমাদের আসলে জানা নাই তেমন। ভাইয়া তো দুইটা বাঘ ছিল, তো আমি যখন ডাক শুনছি ও বলে না আমারে, বারবার আমি জিজ্ঞেস করতেছি, বলো এটা কি কুকুর? কয় না, এটা তো বাঘ। তো ও মাই গড। রাত্রেবেলা ও যখন এশারে নামাজ পড়তে গেছে ভাইয়া, আমি দেখি যে কি আমার সনের ভেড়া গুলার দিকে টান দিয়ে সোঁত সোঁত আওয়াজ দিয়ে দিয়ে মহিষ গুলা খাইতেছে, মহিষ? চম চম করতেছে। মহিষ? পায়ের, হ্যাঁ, পায়ের আওয়াজ গুলা ভাই বিশ্বাস করতে না, আমি কি বুঝাইতে পারুম কিনা, আমি তো গ্রাম অঞ্চলের মেয়ে, এত শুদ্ধ ভাষা দিয়েও কথা বলতে না পারি না, না। আপনি বলেন যেভাবে। জানি না ভাইয়া, বিশ্বাস করেন মহিষগুলা যখন আমার ঘরের পাশে আইছে, ঘর না, এটা তো ঘরের মতন, আমি ভাষা প্রকাশ করা যাব না। যখন আইছে ওই যে কেরফা গাছ আর নুনা গাছ আছে না, ওগুলার ছোঁড়া গুলা যে ফোটছিল শুকনো হয়ে গেছে না, ওই শুকনাটা ওর মানে মহিষগুলার পায়ে তলে যখন ফুটতেছে, চম চম আওয়াজ দিতে আছে। তখন আমি কি জানি কোত্থেকে কি আসলো? হ্যাঁ, আমার এত ভয় লাগে, আমার মেয়েটারে নিয়ে আমি বুকে রেখেছি। ও তখন মেয়ে আমি- হয়েছে আপনার? বয়স কত মেয়ের? 1 বছর আহা। ওই সময়। আমি যে আসলে কিন্তু কান্দুম বা জোরে স্বীকার করুম, ওইটাও শব্দ পাইতেছি আতঙ্ক ঢুকে গেছে। না, কেন না জানি। আমি যদি হা করি না ভাইয়া, বিশ্বাস করেন 1 সেকেন্ডে মনে হয় 200-র উপরে মশা আমার মুখে ঢুকবো, এত মশা, ও এত মশা, বাসায় প্রকাশ করা যাবে না, এত মশা। যখন মাগরিবের সময় তো ভাইয়া মশার গানগুলা মানে রেকর্ড করা যেত, গুনগুন গান শব্দ শোনা যাইতেছে, এরকম গানের শব্দ মানে মানে কিরকম। পরে যে এশারে নামাজ পড়ছে, পরে বাজারে গেছে দোকান থেকে আমার জন্য আলু আনছে, চাল 1 কেজি আনছে। তো আমি কি করলাম, আমি বললাম যে কি আসলে পাশে দিয়ে কি এটা, এরা কয় তুমি দেখার দরকার নাই, তুমি ভয় পাইবা। আমি কই কি? কয় তুমি ওদেরকে জোড়াইও না, জোড়াইলে তোমার সমস্যা করবো, তুমি না বুঝি বসে থাকো। তো আমি বললাম যে কি এটা কি বলো? কয় মহিষ এটা। বন্য মহিষ? বন্য মহিষ, বাঘ, সাপ সবই আছে ওখানে? পরে যায় একদিন কি করলো আমার হাজবেন্ডে, ও যে সন্না ভাইয়া জোয়ার উঠে ওখানে, অনেক প্রচুর জোয়ার উঠে। তখন ও রাত্রেবেলা আমাদের যে মেন যেটা জায়গা কিনছে, এক কানি, মানে ওটারে আসলে আপনারা কি বলেন জানি না, আমাদের এলাকায় কানি বলে। কানি, ঠিক আছে, হ্যাঁ, ওকে। কানি বলে। তো ওই জায়গায় বাগান সাফ করতেছে, আর ওই যে নদী চরের মানে একটা নালা বিলা থাকে না, চরের পানি টানি যায় যে, ওগুলোতে একটা জাল বসাইছে ও। তো রাত্রি 3টা বাজে ও জাল ধরাইতে আইছে, মানে মাছ নিতে আইছে। ও যখন আমার ঘর থেকে মনে হয় 1 কিলোর থেকেও কম হবে আসতেছে, বাজারে একটা পুকুর ছিল, পুকুরে কিন্তু মানে ফানি আছে, বর্ষাকালে ফানি থাকে। তো পরে যাই ওই সাপটা, ওই যে সাপ আমার গোপরে গন্ধ লাগে বলতেছি, ওই সাপটা যে বাচ্চা দিছে, বড় জাতি সাপ এটা। তো পরে ও ফানি দিয়ে এমন ভাবে সাপটা আসতেছে, আমার হাজবেন্ডকে দেখতেছে, তা আমারে ওখান থেকে ডাকতেছে যে আমি যে নিচে না নামি, মানে আমাদের ঘরের দিকে আসতেছে এমন ভাবে, ওই যে রাত্রে আহার করছে, ওই মানে যে গাছের ফালাগুলো রাখছে, ওই ফালার ভিতরে থাকবো ওইখানে। পরে ও আমারে কইতেছে যে আমারে তুমি নিচে নামো না, নিচে নামলে সমস্যা আছে। তা আমি কই কি? পরে ও আমার বলতেছে আসলে চলাফেরা করতে একটু সাবধানে করিও, আমি মাছার নেজ দিয়ে দেখছি আমার ঘরে বড় সাপ ঢুকছে। তখন আমি কি করলাম, সকাল হয়েছে আর আমার মেয়েটারে নিয়ে ওই যে একটা খালা ছিল আমারে দেখতে, ফাঁস আইসিয়ার, ওর বাড়ি 2 কিলোমিটার দূরে। তো আমি জিজ্ঞেস করতে করতে মানে ওর বাড়িতে গিয়ে চলে গেছি, বাড়ি না ও আমাদের মতনই সেম কাহিনী। তো ওদের বাড়িতে গেছি। তো পরে যায় আমার হাজবেন্ডে বাসায় এসে দেখে আমার নাই, আমি নাই। তখন আমার সবাই জায়গায় খোঁজ করছে। তো মসজিদে আবার কি করলো, মাইকে বলল যে এরকম মানে আমার দেবর আসছে ওদিন। তা আমার দেবরে বলতেছে তোর বাবিরে খুঁজি পাইতেছি না, আজকে সকালে রাত্রে সাপের কথা বলছি আর এখন চলে গেছে ও। তো কই গেছে এটাও জানি না, জঙ্গলের ভিতরে রোডঘাট, মানে রোড তো নাই ভাইয়া, রোড তো নাই। আমি কখনো মানে এটা ভাষায় প্রকাশ করা যাব না, কোন দিকে যে হাঁটতেছে, মানে চিকন একটা দূর বাগানের ভিতরে আমরা ঢুকতেছি, মেন মানে
ওই মার্কেট থেকে, মানে 12 কিলোমিটার হেঁটে যাওয়া লাগে এরকম সিস্টেম। বর্ষাকালে অনেক পানি, কোমর পর্যন্ত পানি। তো ওর খেয়াল কি কোমর পর্যন্ত পানি, ও তো পানিরে ভয় পায়। তো ও কিভাবে যাইলো? যাইবো না, কখনো যাইতে পারবো না এই জায়গা দিয়ে, এলোমেলো যাব। তো মাইকে মানে বললো যে মসজিদের মাইকে যে ইমাম সাহেবের ওয়াইফকে পাওয়া যাচ্ছে না, আপনারা যদি কেউ পান। তো তখন আপনি কোথায়? তখন আপনি কোথায়? আমি কিন্তু ওই যে আরেক বাড়িতে চলে গেছি, ওরে আমি চিনি না তেমন। আচ্ছা, ওখানে মাইকিং করতেছে ইমাম সাহেবের ওয়াইফ কোথায়? মসজিদে, ওই যে মসজিদের মাইকে ওই বলতেছে। মসজিদে ছিল, হ্যাঁ। তারপর ও নিজে নিজে মাইকিং করতেছে, ইমাম সাহেবের ওয়াইফকে পাওয়া যাচ্ছে। তো পরে যাই ওই যে খালার কাছে গেছি না, ও খালা বলতেছে আসলে তুমি যে আইছো আমার তো বলো নাই এরকম এরকম কাহিনী, এই কাহিনীর কারণে তুমি আসতেছো এখানে। তো তুমি তো বলছো তোমার হাজবেন্ডের বলি আইছো। ও আবার বোন মানে বোনের ছেলে বলতো এটা, মানে আমার হাজবেন্ডের। ওরে বললো না আমার বোনুতেরে তুমি কিভাবে আসলা, এটা তো খারাপ দেখা যায়, তুমি না বলি কেন আসলা? আমি খালা আমি একটা সাপ দেখছি ওখানে, আমি থাকুম না। হ্যাঁ ভাইয়া, আসলে কিন্তু সাপ না, মানে ঘরে যে মাটি ফেলাইছে না, ওই মাটিগুলো মানে পাথরের মতন, মানে উঁচা নিচা। এটা ঘরের মতো না, লবণ, শুধু লবণ। মাটিগুলোর মধ্যে মনে হয় ধরেন 1 ইঞ্চি লবণ 2 ইঞ্চি লবণ থাকে। পরে আমার বাসায় আনি দিল, আনা দিবার পরে যাই রইলাম। ভাইয়া সকালে যদি ভাত ফাঁকায় না, রাত্রে আর ভাত ফাঁকান যায় না চুলার ভিতরে। ওই যে ছাইগুলা লবণ হয়ে যায়, পানি ভিজে যায়। তখন আমার দেবর আইছে, আমার শ্বশুর আইছে পরের দিনে। আমার শ্বশুর আইছে, দেবর আইছে। ওদেরকে ভাত ফাঁকাইতে হলে আমাদের প্লেটের দরকার, ফাতিলের দরকার। তো আমাদের অতটুকু সমর্থ নয় যে আমরা ফাতিল বা প্লেট কিনার মতন। তো পরে যায় আমি 1 ফট করে 3 বারই ভাত ফাঁকাইছি। 3 ফট ভাত ফাঁকাইছি আমি, শুধু একবার করে 3 বারই আমি চুলায় বসাইছি। মানে ছোট ডেক ছিল, 1 ফটের ডেক ছিল ছোট। তো পরে একটা কড়াইতে আমি তরকারি ফাঁকাইছি। ও মানে ওদেরকে যখন ভাত দিছি ভাইয়া, আমার এত খিদা লাগছে যে কিভাবে যে খাই। আমি ঢাকনার ভিতরে ভাত খাইছি, ওই যে ভাতের ঢাকনা আছে না, ঢাকনার ভিতরে আমি ভাত খাইছি। মানে এত খিদা, ওরা গল্প করতে আছে, 2টা প্লেটে ভাত খেতেছে, আর আমার হাজবেন্ড আর আমি বসে রয়েছি। তো আমার হাজবেন্ড তো বা কি জানি না অতুন কিরকম খিদা লাগছে, আমার এত খিদা লাগছে। তখন আমি ওই যে বারিন্দায় বসে বসে চুলার সামনে কি করছি, ভাতের ঢাকনার ভিতরে ভাত নিয়ে আমি ভাত খাইছি। পরে যাই সাপ, এবার পরে যাই কইলো কি সাপেটারে বাইর করতে হবে, সবাই মিলি মানে এটা পরামর্শ করতেছে। তখন দেখে যে কি সাপটা যখন একটা গাছের ফালা যখন তুলছে ভাইয়া, 21টা বাচ্চা আছে ওই সাপের। ওকে ওকে, 21টা বাচ্চা। তখন পরে যাই আমি যখন এইরকম করতে করতে ভাইয়া, আমার বড় বাসুর আইছে এখানে, আরেক মানে আমার বড় বাসুরে আবার জায়গা কিনছে এক কানে। তো জায়গা যখন কিনছে আমার বড় বাসুরে, তখন এই বাইরে মানে আমার হাজবেন্ডের সব দায়িত্ব দিছে যে বাগান সাফ করার দায়িত্ব তোমার, আর তুমি মানে লোক দিয়ে এটা বাগান সাফ করবা, জায়গা দখল করবা। তখন ও কি করলো, মানে আমার বড় বাসুরের একটা স্বপ্ন, সব পরিকল্পনা করবো এখানে বাড়িতে। তো ও কি করছে, কুমিল্লা থেকে একটা পুরান জমিন, যারা যারা জমিন আবদ্ধ করতেছে, এরা মানে জমিনে ছইবার জন্য, শ্বাস করবো না এটার জন্য একটা গাড়ি কিনছে। গাড়ি কিনে গাড়ি ফাটাইছে ওই ছড়ে। তা আমার হাজবেন্ড এটা দেখাশোনা করে। এটা কিন্তু আজকেও নষ্ট, কালকেও নষ্ট। তা আমার বায়সুরের কাছে যখন বলে ভাইয়া এটা তো নষ্ট, কারো জমিন ছুঁইতে পারতেছে না, এখন কিভাবে করা যায়? কয় তুমি সবাই জমিন ছুঁইবা, কই সবাই থেকে টাকা নিয়ে গাড়ি ঠিক করো। তো একদিন কি করছে, ও বেয়ারিং না কি জানি গাড়ির মানে ফাঁস না কি বলছে, ও উপরে গেছে। এটা ওখানে ব্যবহার করতে পারি, মানে উপরে, মানে বাজার সদাই করতে যাইলে কইতো কি উপরে যাইতেছি। তো উপরে যখন যাইতো আমার ওই সময় কিন্তু ভাইয়া পুরা 2 দিনে চাইল নাই ঘরে, মানে কোনো চাইলে নাই ঘরে। তো আমার মনে হয় আমি 6 বেলায় খাই নাই। তো পরে আমার হাজবেন্ড ওরকম চিয়া খাইছে, আমি কিন্তু চিয়া খাইতাম না তখন মানে কোনো চিয়াই খাইতাম না। ও কি করতো, চিয়া খাইতো কিছু না পাইলে। তো পরে যায় 4টা বাজে ও আমার কইতেছে গাড়ি তো নষ্ট হয়ে গেছে, আমি গাড়ির বেয়ারিং ঠিক করতে যাইতেছি উপরে, আমি আসি তোমার চাল কিনে দিব। তো ও গেছে, যাইবার পরে যায়
ও আমার কইতেছে কি আমি আসার পরে তোমার চাল কিনা দিমু। ও কিন্তু আসে নাই ভাইয়া, ও রাত্রে রয়ে গেছে। কেন আসে না? ওই যে 13 কিলোমিটার হাঁটতে হবে এবং কি পানি না, দিনের বেলা পানি দিয়ে গেছে, রাতের বেলা কিভাবে হেঁটে আসবো? তো ও রয়ে গেছে। আমি যে এই ঘরে রয়েছি ভাইয়া, 1 কিলোমিটার থেকেও কাছে, এখানে নেতারা মদ খাইতেছে, মানে ঢোল ফিরতেছে, নাচতেছে, গান গাইতেছে পুকুর ফারে, ওই যে বাজারের পাশে। আমি কিন্তু শব্দগুলো শুনতেছি, মানে আমি সারা রাত্র বসে রয়েছি যে হাজবেন্ডের অপেক্ষায়, যে হারিকেন জানাই, মানে সাইলেন্ট বউ, আমি ভাত ফাঁক করি খামো। এরকম করতে করতে সকাল হয়েছে। সকালবেলা যখন ছেলে মেয়ে যাইতেছে, তখন আমি কইতেছি তঙ্গ তো হুজুর নাই, আজকে পড়াইব না মুক্তবে, তোমরা আমারে 6 টাকার মুড়ি আনিয়া দাও দোকান থেকে। তো 6 টাকার মুড়ি আনিয়ে দিছে আমার একটা মেয়ে। আমি খাইতে লাগছি, পানি দিয়ে ভিজাই। তখন ও কি করছে, আসছে দরজা আছে, আমি মুড়িগুলা খাই নাই আর, মানে এত যে কাঁদছি বলার বাইরে। ওই মুড়িগুলা মনে হয় আমার চোখের পানি আরো ভিজে গেছে, আমি মানে খাই নাই। পরে যায় কি করলাম, তো পুকুর তো ছিল না, পানি তো ছিল না, মানে সব উড়া পানি দিয়ে আমি গোসল করতে হয়, 1 কন্টেনার পানি, মানে কোনো সময় আমার চুলও ভিজে নাই, এত অল্প পানি দিয়ে গোসল করছি, এটা ভাষায় প্রকাশ করা যাব না। পরে একদিন এত জোয়ার আইছে ভাইয়া, বলার বাহিরে, মানে এত জোয়ার, পুরাটা বিড়া ডুবে গেছে। আমি একটা ফুস শাক পাকাইছি, ফুস শাক করছি, গাছ করছি, ওখানে কয়টা ছোঁয়া দিছিলাম আমি, ওইটার প্রত্যেকটা ছোঁয়ায় সাপ আছে। ওই যে পানি আসছে সব ডুবে গেছে, ওই সাপ গিয়ে ওখানে উঠেছে, সব উঠেছে। মনে হয় আমার মনে হয় 57টা হবে। ওরে বাবা, আমি গুনছি 30টা পর্যন্ত গুনছি। এরপরে ওই যে এলোমেলো হয়ে যায়, পারি না। পরে আরেকটা আমার ফাঁয়ের রদ্দি যাইতেছে সাপ। যাক, এগুলা করতে করতে কষ্ট মষ্ট করতে করতে ও আমারে কি করলো, যে আসলে আবার হিরি ওই যে ঘরে ছিলাম, ওই ঘরটা আবার আগুন লেগে পুড়ে গেছিল। তো পরে আমার ছেলে ফেটে আসে ওই সময়, আমার ছেলে হয় 2003-এ আর একটা। তো পরে যে আপনার ভাইয়া কি কয়, মানে 800 টাকা দিত, আমার সংসার চলে না, অনেক কষ্ট, মানে ভাষা প্রকাশ করা যাব না। এমনকি একদিন কেরাসিন তেল কিনে নেয় ভাইয়া, তো কেরাসিন তেল কিনে নেয়, আমি কি করছি, দরজারে ফাঁকা করি, চাঁদের আলো দিয়ে আমার ছেলে মেয়েরে ভাত দিছি। এতই খারাপ অবস্থা ছিল মানে সংসারে। ওই যে আমার বাবা নাই, আরেক কথা আমার শ্বশুর ফ্যামিলিও দুর্বল, কিছু নাই। পরে উনি দিনের বেলা কি করতো? ইমামতি? শুধু এটাই। আর ওই যে জঙ্গলগুলো নিজের দখল করতেছে, কাটি ওটা, ওই জমিটুকু যতটুকু কেটে দখল করতেছে, জমি ওর। কিন্তু এই নোকটাই সব চলে গেছে, ওই যে গোড়াটা তুলতে এই কেটে কেটে যতটুকু জমি পারতেছে সব হচ্ছে ওনার জমি, যতটুকু নিতে পারে। শক্ত মাটি, অনেক লবণাক্ত মাটি, তো ওই যে গোয়াগুলা তুলতো, যে এই নোকে অনেক রক্ত ছিল, ওইটুকু হচ্ছে ওর যতটুকু পাচ্ছে অতটুকু। এই জমিতে পরে আপনাদের থাকে নাই, সব তো চলে গেছে। হ্যাঁ। আচ্ছা, তারপর পরে ও আমারে বলতেছে যে তো পরে একদিন চাউল নাই, তো চাউল নাই পরে যায় কয় কি আসলে কি করবা বলো। আমি কই যে আটা আনছিলে, ওখানে রুটি মনে হয় 60টা হবে বানামু। তো আসলে আটা যে আনছে, আমি একদিন বড়া পিঠা বানাইছিলাম তেলে, তো পরে যায় বড়া পিঠা বানাইছে আর 60টা রুটি হবে মনে হয়। তো আমি চাউল নাই যখন রুটি বানাইতে, আমি বেলুন কই পামু, আমি ফিরি কই পামু। তখন আমি কি করছি, ওই যে প্লেট আছে না, প্লেটের পিছনে বেলবো, এটা মাথায় আসছে, আর একটা লার্কিরে আমি মানে দা দিয়ে ছিলা লইছি, ওটার ভালোভাবে ধুয়ে ন্যাকড়া দিয়ে মুছি, আমি রুটি বেলছি 60টা রুটি। তা আমার মেয়ে একটা খাইছে, আমার ছেলে একটা খাইছে, তো ওর জন্য ওর জন্য 2টা রাখছে, আমি খাই নাই। তো ও বুঝছে যে তুমি মনে খাও নাই, তো আমার একটা দিছে, তো খাইছি 4 জনে। পরে ও কয় না, আমি আসলে বিদেশ যাবো না, জীবনও কল্পনা করি না, কিন্তু আমি বিদেশ যাবো আমার ছেলে মেয়ের জন্য, আমি এইভাবে পারুম না কখনো, সবকিছু মানে আমার আর পারা যাচ্ছে না। তো এগুলা নিয়ে ও কয় কি সুদরূপে টাকা নিয়ে বিদেশ যাবো। তো আমার ভাইয়া আছে ডুবাতে, তো আমার ভাইয়ারা যখন বলে যে ভাইয়া আমি বিদেশ যাবো, তোমার কি চাকরি কাজ জানা আছে? ভাইয়া সমস্যা না, আমি কাজ জানা লাগবো না। ও আসলে কিন্তু এটা হেয়ালি করি বলছে, ওর মনে হয় যে বাংলাদেশে একটা কথা গাছ কাটতেছে বা বিদেশ যাইও কিছু করতে পারবে, এরকম কিছু ভাবছে। তো পরে যায় ও যখন 2,80,000 টাকা আমি সুদরূপে লই আমার বড় বোনের জামার বাড়ি থেকে, তো ও বিদেশ যাইতে যাইতে মানে 2,80,000 টাকা 3 লাখ টাকার মতন খরচ হয়। তো ও যায় ওখানে।
তো দুবাই যখন যায় স্যালারি পায় ও 15,000 টাকা। ওই যে ইটগুলা যে ধোয় রাজমিস্ত্রি কামে ওই কাজ হেল্পারি, পাইছে। হ্যাঁ, তো ওগুলা করতো। তো 15,000 টাকা পাইতো। তো ওই 15,000 টাকা তো ও নিজের খানা খরচ আর আমার জন্য দিতে পারতো না। ও কি করতো, ওই সুদের টাকাটাই চালাইতে, শুধু সুদের টাকা দিতেছি মাসে মাসে যেগুলো আসতেছে ওগুলা। তো পরে যায় ও 1.5 বছরের পরে যায় ওর একটা ও মানে আর একটা কথা বলে গেছি, ও আমার বিয়ের আগে একটা টিমার ছিল মুখের উপর। তো ওই টিমারটা আমার শ্বশুরে বেলের ডি কাটে। আচ্ছা, তো উপরেরটা কাটছে আর নিচে ভিতরে যে শিকড় গুলো আছে ওইটা তো রয়ে গেছে, ওইটা তো আর তোলা হয় নাই। তো পরে বিদেশ যখন গেছে ফোমের বালিশে শোয়ার সাথে সাথে মানে ওর টিমারটা অনেক বড় হয়ে গেছে। হুম, আমার বলে নাই ও বড় হয়েছে যেন। 3 বছর পরে ও বলতেছে যে কি আমি দেশে আসব। তো সমস্যা নেই দেশে আসতে, কিন্তু ওর কোনো টাকা পয়সা আনে নাই। 50,000 টাকা আনছে আরেকজনের থেকে ধার নিয়ে। তো টিমার বাংলাদেশে অপারেশন করব। তো বাংলাদেশে যখন আইসে টিমারটা অপারেশন করার পরে হাসপাতালে নোয়াখালীতে ওরা বলতেছে আপনার টিমারের ক্যান্সার আছে, মানে অপারেশন করার পরে ক্যান্সার আছে। পরে যায় ক্যান্সার আছে বলছে, ও কি করছে শিলে টিলে মানে শুকে গেছে, ভালো হয়ে গেছে। ও 3 মাস থাকি আবার বিদেশ চলে গেছে না। 3 মাসের ভিতরে আবার কি করছে, বাড়িতে ওই যে বাতাসে মানে ঝড়ের লগে আমাদের ঘরটা পড়ে গেছে। আপনার এই রুমটার মতন একটা রুম করছে, আরো ছোট একটা ঘর করি আমরা, মানে খাট চুলা মানে খাওয়া দাওয়া এখানে সব মিলাই। তো এত কষ্ট করে একটা মানুষ থাকা যায়? বৃষ্টি হলে বৃষ্টির পানিটা ওই যে বেড়াগুলা দিয়ে পড়ে। তো ও কি করছে, কয় আমি ঋণ পরিশোধ করতে পারো, আরো ঋণ নিয়ে ও আরো ঋণ নিতেছে, ঘর করব। তো ঘর করে দিছে, আমার টিনের ঘর করে দিছে। 1,50,000 টাকা দেওয়ার কথা, মানে 1,50,000 টাকা দিব আমি 6 মাস পরে সুদ। তো পরে যা ও সুদ নিছে, সুদ নিয়ে ঘর করছে। ওই যে বাজারে আবার 6টা রুম লইছে, 6টা না 5টা, ওরে 6টা বানাইছে। নিচে নিবার পরে এগুলা নিতেছে কিভাবে, যে 6,000 টাকা 5,000 টাকা করি, এটা তো ধরেন সরকারি জায়গা। পরে ও কয় আমি ঘরটাও করি যাই, দোকান ঘর যদি পারি তাহলে ভাড়া দিয়ে দিমু, তুমি চলতে পারবা, আমি ঋণগুলো পরিশোধ করবো ওখান থেকে। তো ও কি করলো, 3 মাস পরে চলে গেল বিদেশে। যাবার পরে ওখানে 1 মাস পরে ওর এখানে মানে ব্যথা করতেছে। ও যখন ওখানে হাসপাতালে যোগাযোগ করে, আপনার কেমোথেরাপির দরকার, এটা ক্যান্সার হয়ে গেছে আপনার। তখন আমার শ্বশুর শাশুড়ির লগে পরামর্শ করে, আমার লগে পরামর্শ করে। তা আমি বলি বিদেশে কেমোথেরাপি দিলে তো ভালো হইবা, সমস্যা কি? তো আমার শ্বশুরের আবার মানে না। আমার শ্বশুর, আমার বড় বাসুর, আমার মেজো বাসুর, আমার ছোট দেবর, মানে এরাই কিচ্ছুতেই মানে না ক্যান্সার হোমিও খেলে ভালো হয়ে যায়। ওরা আবার মানে গ্রাম অঞ্চলের হোমিও, মানে ডিসপিসারি নাই, ওরা কখনো দোকান দিয়ে বসে নাই, বাড়িতে ওষুধ বিক্রি করে হোমিও। পরে যায় ওরা হোমিও ওষুধ খাওয়াবে। তো বলতেছে চলি আসো। তো মা বাপের কথা দই ও আসছে দেশে। তা আমিও আর করার কিছু না, মা তো মা, বাবা তো বাবা, ওদের কথা শুনলে অথচ ভালো হইবে, আমারও ধারণা এটা। পরে ও কি করলো, আসার পরে আমার শ্বশুর শাশুড়ি সবাই আমার ঘরে আসছে, সবাই ওরা ওখান থেকে আসছে, সবাই আছে আমার কাছে। তা আমার শ্বশুরে হোমিও ওষুধ খাওয়াইতেছে। তো এত বড় হয়েছে ভাইয়া, অনেক বড় হয়েছে, মানে এত বড় যে হয়েছে 1 সপ্তাহের ভিতরে হোমিও ওষুধ খাওয়ার পরে আমার শ্বশুরে খাওয়াইতেছে টিমারটা ভাটতে, মানে বাড়ার পরে যেন ফেটে যায়। ও মনে হচ্ছে ফেটে যাইলে ভালো হইব, ওই যে ক্যান্সার না, এটা তো ভালো হইব না, বিপরীত যাইব, ওইটা আমার শ্বশুর বুঝে নাই। পরে যখন আবার আমার শাশুড়ি কি করলো, আমার বাইরের বড় বাসুরের ছেলেরা তাই দুবনালি আনাইছে, গ্রাম অঞ্চলের মহিলা। তো ও আবার কি করলো, টিমারে দুবনালি লাগাইছে। দুবনালিটা 12 দিন পরে যায়, লাগানোর 12 দিন পরে এটা ফেটে গেছে। একটা গরু কাটলে যেরকম রক্ত, ওরকম রক্ত যাইতেছে, এত রক্ত গেছে বলার বাহিরে। পরে যায় যখন রক্ত যাইতেছে, আমার শাশুড়িরা কোনো চিকিৎসা করে না, শুধু ওষুধ মানে ওষুধ খাওয়াইতেছে, হোমিও ওষুধ। তো পরে যায় আমার 7 মাস পরে যায় ও মারা যায়। আমার শ্বশুর শাশুড়ি মানে আমার অনেক কষ্ট দিছে, অনেক কষ্ট বলতে কি, ওর গো খেয়াল যে ছেলে মারা যাইলে আমাদের হাতে যদি মারা যায় সম্পত্তির মালিক আমরা হব, এই যে এক কানি আর ওই যে 5টা দোকান, এটাই ওরা পাইব। আমারে মানে রাখতে চায় না, মানে বারবার আমারে মানে নির্যাতন করে, শুধু বলতেছে কি তোর তো এখানে কিছু নাই, তোর বয়স কম, তুই তো বিয়ে বসে যাবি আমার ছেলে মারা যাইলে, তোর কি এখানে অবলম্বন, মানে সবাই আমার বায়ুসুরে আমার কয় চিন্তা করিস না, আমি আছি না,
আমার হাজবেন্ডের উদ্যোগে এটা আমার বলতেছে, তুই চিন্তা করিস না। কিন্তু আমি বারবার করে ভাইয়া ডাকানি ক্যান্সার হাসপাতালে ভর্তি করে ওরে। ও আবার বলতেছে ভাইয়া আমার দোকানটা বিক্রি করে দেন, কোনো সমস্যা না, আমি বিক্রি করলে আমি ঢাকা যাই চিকিৎসা করুম। মানে আমি হাসপাতালে পড়ি থাকুম, আমার খানা বন্ধ হয়ে গেছে, আমি খাই না, আমার চিকিৎসা হইব, আমি ঋণগুলো পরিশোধ করুম আর আমার দোকানটা বিক্রি করে দেন। সবাই আসে দোকান কিনতে ভাইয়া, আমার বড় বাসুর, আমার শ্বশুরেরা সবাই মিলি বলতেছে এটা মিথ্যা কথা, ওর ব্যাংক ব্যালেন্স পুরা টাকা, এটা মিথ্যা কথা নাটক, ওর ওয়াইফের কারণে এই দোকানটা বিক্রি করতেছে, ও সুস্থ আছে। তো কাস্টমাররা তো বাড়িতে যাই দেখতেছে না, তো ও কাস্টমাররা চলে যাইতেছে। পরে যায় আমার হাজব্যান্ডে, আমার মেজো ভাসুরের একদিন বলতেছে ভাইয়া আমি আর পারিয়েন না, দেয় আমার কিচ্ছু খাইতে মনে করেন, আমি হাসপাতাল পড়ে থাকুম, স্যালাইনের দ্বারায় আমার দোকানটা বিক্রি করে দেন। কয় তুই কিভাবে মারা যাবি এটা টেনশন না করি, তুই দোকান লই মরস্কা, আমার মেজো ভাসুরে বলতেছে। ওকে। পরে যায় ও এরা এগুলা নিয়ে আমার শাশুড়ির খেয়াল যে আমরা যতক্ষণ থাকুম অতক্ষণ তো বউটা এইখানে থাকবো, আমরা যখন চলে যাবো বউ তো চলে যাবো ভয়ে। ও এরকম হয়েছে ভাইয়া, মানে শুকাই ভয়ে, মানে সবাই ভয় করবো, আমি ভয় করি নাই ওরে। পরে যা আমি রইছি, ওরা চলে গেছে, সবাই আমার কাছে রাইকা চলে গেছে। চলে যাবার পরে মানে আমার হাজবেন্ডটা আবার মনে মনে করছে যে আমার মা বাপে তো এর জায়গা দিব না কখনো, তো বাজার থেকে একটা লোক আই না কাগজ করছে, স্ট্যাম্প করছে, মানে জায়গা জমিন আমার ছেলের নামে আমার নামে করে দিয়ে যাবো, তো স্ট্যাম্প করছে। তো ওটা তো কিন্তু সরকারিভাবে আমাদের কাছে মানে কাগজ যায় নাই, এটা একটা স্ট্যাম্প। তো পরে ও 7 মাসের সময় 13 সালের 13 তারিখে জুলাই মাসে মারা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। মারা যাবার সাথে সাথে ও আবার কি করলো, মারা যায় যে ওই সময় ভাইয়া কেউ ছিল না, আমার পাশের একটা মহিলা ছিল আমার কাছে। আমি এত বেগে সিলকাই, মানে আমি অজ্ঞান হয়ে যাই, আমি নিজেও জানি না, আমার শ্বশুর নাই, আমার শাশুড়ি নাই, আমার মানে কেউ ছিল না। পরে যায় ও যখন 10টা বাজে মারা যায় না, 10:30 মারা যায় ও। তো পরে আমার বাসুরে কবর দিতে দে না, মসজিদের সামনে কবর, মানে গত্ত টত্ত সবকিছু রেডি, মাইকে বলতেছে ওর ওয়াইফ থেকে সিগনেচার আনেন তারপরে কবর দিবেন। আমার একটা প্রশ্ন হলো কি, আমার বায়ুরে মানে আমার বাসুরে তো দেওয়া উচিত ছিল কবর, কিন্তু ঋণালারা না দেওয়া উচিত ছিল না, ঋণালারা না খাট দড়ি রাখবো, যে কেন কবর দিবেন, আমাদের ঋণ কে দিব না। আমার বড় বাসুরে বলতেছে কবর দিবার দরকার না, এখন ওর ওয়াইফ থেকে সিগনেচার আনেন। তখন বড় বাসুর বলছে, হ্যাঁ মাইকের ভিতরে বলতেছে এখন কেউ কবর দিবেন না ওকে, ওর ওয়াইফ থেকে সিগনেচার আনেন, কে ঋণগুলো পরিশোধ করব। ওই সময়তে আমার ঋণগুলো হয়েছে 7,52,000 টাকা। ওটা বাড়ির একটা ডায়েরিতে সমাজেরা লেখে, মানে আমার হাজবেন্ড থাকতে, ওই যে যারা ঋণ যদি আমি ঋণ না দিতে পারি, এটা একটা বৈরক মিল ছিল সমাজ সহ সবাই। তো পরে সমাজের কাছে একটা ডায়েরি থাকে, সমাজে আমার থেকে সিগনেচার নেয় যে আমি সিগনেচার দিছি যে সবাই আমার স্বামীরে মাফ করে দেন, আমি ঋণগুলো আমি পরিশোধ করুম। তো পরে কবর দে, তো ওই সমাজের কাছে ওই ডায়েরিটা থাকে যে 7 লাখ টাকা আমি ঋণ দিতে হবে, তো সুদের টাকা সব। তো পরে আমি দোকানটা বিক্রি করতে চাই, বিক্রি করি, আমার বায়ুর মানে কাস্টমার আসে, আমার বায়ুরেরা দেনা বিক্রি করতে। পরে যে একটা কাস্টমার আইছে, এর ভিতরে আবার আমার হাজবেন্ড অসুস্থ থাকার কালীনে মারা যাবার আগে একটা সৌদি আরব থেকে একটা লোক আইছিল ওই এলাকারে, আপনি কি দোকান বিক্রি করবেন? তো আমার হাজবেন্ডে বলছে 15 লাখ টাকা হলে আমি বিক্রি করুম। তো পরে যায় আমার জিজ্ঞেস করছে, তা আমি বলছি যে কি আসলে আমার গার্জিয়ান আছে, মানে আমার বড় বাসুর আছে, মেজো বাসুর আছে, ওদেরকে জিজ্ঞেস করেন কততে ছাড়বো ওরা। তো ওরা কিন্তু সারা শব্দ বাজারে দেয় না, এই লোকটারে এরেও মানে ধোঁয়াই দিছে। তো পরে যখন চলে গেছে, তো আমি খালি বলতেছি ও লোকটা আমার কাছে ফোন দে না কা, আমি তো দোকান বিক্রি করি এলাম। তো পরে ফোন দে না, ও যখন মারা গেছে 1 মাসের সময় ওই লোকটা ওর বাইরে ফাটাইছে। তখন ওরা মানে একটা ডেট দিছে কাগজ করব। তো কাগজ বলতে স্ট্যাম্প করতে আমি একটা দোকানে যাই, তো আমার মেজো বাসুরে যখন কাগজটা করা হইতেছে তখন কাগজটা নিয়ে ছিঁড়ে ফেলেছে, একদম মানে টুকরো টুকরো করে আমার গায়ের উপর ছিটছে যে আমার বাইরের জায়গায় তুই বিক্রি করতে পারবি না, এটা মানে তুই কিছু পাইবি না, তুই এখান থেকে চলে যা, আমার বাইরের জায়গা আমরাই পামু। তখন আমি কি করলাম, ওই যে ওখানে একটা দারোগা আছে, মানে ক্যাম্প আছে, পুলিশ ক্যাম্প, দারোগার কাছে যখন যাই দারোগাকে বিক্রি করতে পারবেন না, মনে হয় দারোগারে ওরা টাকা খাওয়াইছে, বিক্রি করতে পারবেন না। তখন আমি দারোগার ফাঁসায় দৌড়ি, মানে এত কান্দি ফাঁসায় দৌড়ি, খালি কইছি স্যার আমার স্বামীর ঋণগুলো পরিশোধ করি,
আমি আমার স্বামীর ঋণগুলো পরিশোধ করি, শুধু এটাই সুদের টাকা। আমি এটা মানে এত কান্দি, ওই সময় আমার ছেলের 6-7 বছর বয়স, তো আমার পাশে দাঁড়ায় রয়েছে। এমন কাঁদছি ভাইয়া, আমার বিশ্বাস করেন লাগে যে এখনো আমার 35 বছর আমি চোখে দেখি না, চোখে কিছু ছোট অক্ষর দেখি না। সকালবেলা আমি টাইমটাও মোবাইলে দেখি না। দারোগার যখন ফাঁসায় ধরি, তখন দারোগা আমার কয় এক অমুক জায়গায় যায় তুমি কাগজ করো, বিক্রি করো, সমস্যা নাই। তারপরে আমার শ্বশুরের আমার জন্য কোর্টে মামলা করে, আমি ওদের জায়গায় বিক্রি করছি। তা আমি কোর্ট থেকেও ভালো মানে আশ্বাস পাই, আমার কথাগুলো শুনি, ওরা আমারে রায় দিয়ে ভালো। তো একটা স্বামীর জন্য ঋণের পরিশোধ করার জন্য একটা জায়গা বিক্রি করছে, এটা তো স্বামীর জায়গায় বিক্রি করছে। ওখানেও আমার টাকা অনেক খরচ হয়, আমি দোকান বিক্রি করি মনে আমার 5 টাকা আমার ছেলে মেয়েরে দিতে পারি নাই। পরে ওখান থেকে যখন আমি কোর্ট থেকে আসি, জিতে আসি, তখন ওরা বোর্ড অফিসে আবার বডুক দেয়, আমার জন্য আবার নোটিশ পাঠায়। বোর্ড অফিসে আবার বসি, বোর্ড অফিসে ওরা আমার মিথ্যা কথা বলতেছে, আমার স্বামীর জন্য বলে ওরা 2 লাখ টাকা খরচ করছে, 3 লাখ টাকা খরচ করছে, 1.5 লাখ টাকা খরচ করছে, সবাই মিলে। পরে ওখানেও আমি আবার হেরি মানে আমার কথা গ্রামবাসী সবাই আমার পক্ষে ছিল, যে এখন পর্যন্ত মেয়েটা কখনো মিথ্যা কথা বলে নাই, শ্বশুর শাশুড়ির নামেও কোনো মিথ্যা কথা বলতেছে না। ওরা কিন্তু মানে আমার শ্বশুর শাশুড়ির প্রতি সাপোর্ট দেয় না, আমার প্রতি সাপোর্ট দিছে। ওখানেও মানে আমি জিতে গেছি সব মিলে। পরে আমার থাকতে দিব না বাড়িতে, মানে বাড়িতে থাকতে দিব না, নানান ধরনের রাত্রে ভয় বাক্কা নেতা মানে সন্ত্রাসী আমার কাছে ফোন দিয়ে, রাত্রে কি আসা যাব, ওই যে আমার বাইরেরা লাগাই দিছে। পরে আমি কি করলাম, তা আমি যখন আমার বাপের বাড়িতে চলিয়ে, বাপের বাড়িতে তো জায়গা নাই, ভাই একজন আছে, তো ওখানে আসিনি, আমার মেজফার বাসায় উঠি। আচ্ছা, মেজফার বাসায় উঠি, আমার বাপের বাড়িতে আমি থাকতে পারি নাই, মানে ভাইয়ের বউ একজন, ভাই একজন, ওখানে ভাইয়ের বউ তেমন ভালো না। তো আমি যখন আমার মেজফার বাসায় থাকি, তখন আমার গলা ব্যথা, মানে ওটা আমার আবার ছোটবেলা থেকে গলা ব্যথা থাকতো। তখন আমি ডাক্তারের কাছে গেছি, যখন ডাক্তারের কয় আপনার টনসিল অনেক বড় হয়ে গেছে, আপনার অপারেশন করা লাগবো। পরে আমার ভাইয়ারে বললাম, ভাইয়া আমার তো এমনি এমনি গলা ব্যথা, আমি খাইতে পারি না, সবসময় ব্যথা থাকে, গরমেও ব্যথা ঠান্ডায়ও ব্যথা, যেভাবে হোক আমি ডাক্তারের অপারেশন করাইতে চাই। তো ভাইয়া কইছে ঠিক আছে যাইস আমার লগে। তো আমি বলছি কোন সময় যাবেন ভাইয়া, কয় শুক্রবারে যাবো। তো ও কি করলো, শুক্রবারে যাই নাই, কয় শনিবারে যাবো। পরে আমি বারটাত ফাঁকাইছে, শুক্রবারের মতন আমি বোরগা টোরগা গায়ে দিয়ে 2টা বাজে ফোন দিছি, ভাইয়া আপনি যাইবেন না ডাক্তার কাছে? আমি তো ডাক্তার কাছে চলে আইছি। ভাইয়া এত কাঁদছি আমি বিশ্বাস করতেন না, একে একে আমার কান্দো নাই সবসময়, আমি কখনো মানুষের সামনে কাঁদতে পারি না, আমার একে একে অনেক কান্দি। পরে যায় এমনকি আমি বিশ্বাস করেন ভাইয়া, আমি আমার মেয়ের একদিন কি করছি, অন্য দিয়ে মারিয়ে লেতে লেগেছিলাম। কেন? আমি মানে আমি পাইছি আমার এই মেয়েটারে কার কাছে রাখি যাবো, আমার এত কষ্ট। তখন আপনার একটা ছেলে একটা মেয়ে এখনো। পরে যে আমি কি করছি, আমার ভাইয়া যখন এটা বলছে, আমি কই না, আমি কিভাবে চলি, আমি নকশি কাতা বানাই, কেউ যদি আমার বানাইতে দেয় তা আমি ওগুলো বানাই, আমার ফ্যামিলিটা চালাই। একটা খেতা বানাইতে 3 মাস লাগে, তা আমার দেয় 600 টাকা। ওটা কি হয়? আমি কারোর থেকে হেল্প পাই না, কেউ আমার দেন, আমার এতিম 2টা সন্তান। তখন কি ধার দেনাটা আছে না শেষ হয়ে গেছে? আছে 2 লাখ টাকা। ওকে, তারপর পরে কেউ যে আমার ছেলেটার ঈদ আনন্দে, মানে কোনো দিন এখন পর্যন্ত আমার একটা ছেলে একটা মেয়ে কখনো ঈদের নতুন জামা গায়ে দিয়ে নেই ভাইয়া, বিশ্বাস করেন ভাইয়া। আমি তো দিতে পারি নাই, আমার ছোট থেকে বাবা মা মারা গেছে। পরে স্বামীর সংসারে আমি অনেক কষ্ট করছিলাম, পরে আমার ছেলে মেয়েরা আমি এখন পর্যন্ত দিতে পারি না। পরে আমার ছেলে মেয়ে যখন এবার পরে কি করলাম, আমার ভাইয়া যখন আমার ডাক্তার কাছে নিয়ে নাই, তা আমার আবার ওই যে জায়গা কিনছিল, যে ওই লোকটা আমার বিয়ে করতে বলছিল, ওর আবার ওয়াইফ আছে, ওর 2টা মেয়ে আছে। তো ওরা আমি কইছি যে আমার যদি বিয়ে না হতো, আমার ছেলে মেয়ে কোথায় থেকে হয়েছে, আমার বিয়ে একটাই, তো আমি ওরে নিষেধ করছি। পরে ভাইয়া আমার ভাইয়ার এই তরফটাতে মানে আমার ডাক্তার কাছে নেন, আমার বোনেরা নেয় না, কেউ আমার নেয় না। তখন আমি নিজে থেকে ওর কাছে ফোন দিছি, আমি তোমার মানে বিয়ে বসুন তোমার কাছে। পরে আমার বড় বোন, আমার ছোট বোন সবাই রাজি হয়ে আমার বিয়ে দিল। ওর 2টা মেয়ে আছে, তো ওরও বউ আবার ছাড়াছাড়ি হয়ে গেছে, এখন যোগাযোগ আছে মনে হয়। মেয়ে 2টার লগে কথা বলে সবসময়। তো ওর যখন বিয়ে হয় আমার, তখন আমার বাসায় একটা রাখে, আরেকটা বাসায় নিয়ে যায়। ওর কিন্তু চাকরি নাই, আবার মানে ওর চাকরি নাই, মানে আমি যার কাছে যাই সে সবসময় মানে কষ্ট পায় মনে হয়। আমি আমার নিজেরই দোষ দিব নাকি অন্যজনের দোষ দিব, আমি
কিছু বুঝতে পারি না। তো পরে যায় আমার স্বামী যখন চাকরি নেয় আমার একটা বাসায় নিয়ে 3,000 টাকা রুমে, এই অত থেকে 10,000 টাকা 5,000 টাকা নিয়ে আমরা খাইতেছি। পরে যায় ও যখন বিয়ে বসলাম তখন ও আমার একটা রুমে নিয়ে রাখে আমার ছেলে মেয়েরে নিয়ে। তো পরে যায় 3,000 টাকা রুম, তো রুম ভাড়া দিতে পারতেছি না, 6 মাসের রুম ভাড়া জমে গেছে। তো ওখানে ও মানে চাইলেনলে ডাইলেনতে পারে না, মানে এই অবস্থা। মানে একদিন কি বাদ নাই, পাশের বাসার একটা মহিলা আমারে বাদ দিছে, 4 জনের সবাইরে মানে বাদ দিছে যে খান, এত অল্প অল্প বাদ দিছে। মানে ভাইয়া অনেক খিদা লাগতেছে, লাগে অনেকটা খাইতে পারো। পরে যায় 3 দিনে চাউল ছিল না, একদিন 6 দিন চাল ছিল না ভাইয়া ঘরে। পরে এক জোড়া কানের দুধ ছিল আমার মেয়ের, ওটারে বান্দা দিয়ে আমি চাইল আনছি ঘরে, খাইলাম যেমন তেমন সবকিছু মিলাই। ওর আবার ঢাকা চাকরি হয় কিছুদিন পরে, চাকরি হবার পরে যায় ও ঢাকা আসে, তো আমারও ঢাকা আনে আমার ছেলে মেয়েরে নিয়ে। এ ভাইয়া নির্যাতন পরে, মানে আমারে তরকারি মরিচ হইলে আমারে মারে। একদিন তরকারি মরিচ হয়েছে যখন, তখন ও আমারে কইলো কি তরকারি লবণ মরিচ হয়েছে কে বেশি? তো আমি কি হয়েছে, সমস্যা কি? কয় আচ্ছা মরিচ খাইতে মনে চাইছে, তো আমার গায়ে আধা কেজি মরিচ ডাইলা দিছে। ও ডাইলা দিছে। পরে আমি সারা রাত ভাইয়া কাঁদছি, ও আমার একবারও দেখে নাই। আমার ছেলে মেয়ে শুধু আমার পাশে ছিল। আমার মেয়েটা তো কিছু বলতে পারে না, আবার আমার ছেলে যা পারে। তো পরে যা ভাইয়া বিশ্বাস করেন, এ আমারে মানে ঠুনকা, মানে যে কোনো কথায় আমার মারে সব সময়। হ্যাঁ, আমি যখন রুমে যাই না, কয় এখন রুমে আইসো কা? তা আমি আমার রুমে আসুম না, কয় আমার কথা বলা শেষ হইলে তারপরে তুমি আসবা। ও ফোনে কারোর সাথে কথা বললে আমার যাইতে দে না। তো ও দরজা লক করে দিয়ে ও একা একা ঘুমায়, আমার মানে আর আমার ছেলে মেয়ের লগে ঘুমাই আমি। তো এইভাবে করতে করতে ওর সাথে এখন আমার ছেলে মেয়েরে আমি ফালাইতেও পারুম না। ও কত হলো তুমি তোমার ছেলে মেয়ের ফালাই দাও, তোমার ছেলে মেয়েরে আমি খাওয়াইতে পারবো না, আমার দরকার নাই, আমি পারবো না খাওয়াইতে, কিন্তু আমি নকশি গাঁথা বানাই, যে বানাইতে দে আমার ছেলে মেয়ের খরচ। পরে আমার ছেলের যখন স্কুলে ভর্তি করাইছি ভাইয়া, তখন বাধ্যতামূলক 8-এর কোচিংয়ের টাকা নেই 600 টাকা, আর 350 টাকা মাসের বেতন। তো আমি হেড স্যারের লগে মনে হয় 1 ঘন্টা কাঁদছি, স্যার এটা মাফ করেন, কোচিংয়ের টাকা আমি দিতে পারব না। আমার ছেলের যদি কোচিং করাইতে পারতাম তাহলে তো আমি ছেলের কোচিং করাইতাম। আমি না করেছি শুধু টাকা না দিবার জন্য, আমি তো টাকা দিতে পারব না। আমি এত কাঁদছি বলার বাইরে ভাইয়া। স্যারের সামনে তখন গেট বার হইতে আমার স্যারে আমার ছেলে কইতেছে, মা চোখের পানির কোনো মূল্য নাই, কখনো কারো কাছে বলবেন না আমার বাবা মারা গেছে। আমার চোখের সামনে আপনি দারোগার ফাঁসায় দড়ি কাঁদছেন, চোখের পানির কোনো মূল্য আছে মা? আমার কইতাছে যে 21,000 টাকা দারোগা নিয়েছে আপনার থেকে, আবার স্যারে আপনার থেকে 7,000 টাকা নিতেছে, আপনার কোনো চোখের পানির মূল্য আছে? কখনো আর কোনো জায়গায় বলবেন না যে আমার বাবা নাই, সবাই বলবেন আমার বাবা আছে। পরে আমার ছেলেরে পড়াইতে মানে অনেক কষ্ট হইতেছে পড়াইতে। আমি নকশি খাতা বানাই, নকশি খাতা কোনো সময় বিক্রি করি। বিক্রি করতে বলতে যেটা দাম মানে 1,000 টাকা, ওরা আমার 800 টাকা দেয়। তা আমি টাকার জন্য পারি না। ওরে আমার হাজব্যান্ডের বলি, এখন বর্তমানে যে হাজব্যান্ড আছে ওরে বলি আমার 3,000 টাকা দাও, আমি 3,000 টাকার কাপড় আনে বিক্রি করি, আমার ছেলে মেয়ের খরচ চালামু। ও আসলে দিব বলে, কিন্তু ও আমার প্রশ্ন করে আমি কি তোমার দিতাম না কইছি? আমি তো তোমার বলতেছি ডিমু কখন, ওই সময়টা কখনো হয় নাই। আবার পরে মেয়েরে আবার বিয়ে দিছি। ও আমারে কয় কি আমি তোমার ছেলে মেয়ে খাওয়াইতে পারবো না। আমার খেয়াল কি ও আমার খোঁটা দিব না আর আমার মেয়েটা বিয়ে দিলে। এক জায়গায় যখন বিয়ে দিছিলাম ভাইয়া, তো ওরা 6 দিনের পরে ও ছেলেটা তালাক দিয়ে দিছে মেয়েটাকে। মেয়েটার কত বছর বয়সে বিয়ে দিয়েছেন? 13 বছর বয়সে। কেন 13 বছর বয়সে ভাই ওই যে বললাম না আমি নির্যাতন হইতেছি আমার ছেলে মেয়ের, এই কারণে মানে আমি চাইছিলাম আমার মেয়েটা যখন আরেক ঘরে যাইবো তখন আমার আর কিছু কইব না, আমার ছেলে শুধু। পরে যায় ওই 6 দিনের মাথায় ওরা তালাক দিয়ে দিছে ছেলেটা। পরে আমি আবার কি করছি, 1 বছর পরে আবার আমার মেয়ের বিয়ে দিছি। ছেলের মা বাবা নাই, ছেলে কিন্তু সবকিছু আমি বলছি। আমার মেয়ে কারোর সাথে কথা বলে না, যদি বেশি কথা বলে ও রুমে ঢুকিয়ে থাকে, মানে কারোর কফিয়ত দেওয়া লাগবে, কথা বলা লাগবে, আসলে তো জানে না কথা বলতে। ও তো কথা বলতেই পারে না, একই কথা বারবার বলে। তো প্রতিবন্ধীর মতন আর একটু লং করে হাঁটে। তো যে চাকরি দিব ওই চাকরিটা মানে আপনি যদি ওরিজিন আলু খাজুর বা মুড়ি যদি দেন না, 3টার নাম একটা বলতে পারবো, আর 2টা ও স্মরণে আড়াইছে
ওটা বলতে পারে না। এগুলা আম্মু, এগুলা এগুলা এগুলার নাম বল কি। এখন পর্যন্ত ওর 20 বছর বয়স, ও খেজুর বলতে পারে না, সরনে আড়ায়, কিন্তু বলছে। মানে একটু প্রতিবন্ধী বলতে যেটা বোঝায়, একটু হ্যাঁ, মেন্টালি। এই মেয়েটা নিয়ে আমি অনেক কষ্টতে আছি শুধু। তারপর পরে যাই আমি যখন বিয়ে দিছি, আবার বিয়ে দিছি, ও এখন বলতেছে আমি প্রতিবন্ধী মেয়ে এলে ঘর করুম না, ছেলে হয়েছে একটা, আচ্ছা আমি প্রতিবন্ধী মেয়ে এলে ঘর করুম না। পরে যাই ভাইয়া বিশ্বাস করেন, একদিন অন্যা দিয়ে ফেঁসায় মারিয়ে লাইতেছি। আপনার যে- মেয়েকে? আল্লাহ, আমি মারতেছি যেন, কেন জানেন ভাইয়া? আপনি মারতেছিলেন কেন? আমার মানে যে সংসারে আছি এখন বর্তমানে, ও আমার মেয়ে ছেলের জন্য আমার অনেক বকে। পরে যে আমি ওদের কোনো খানে মানে খরচ জামা পোশাক দিতে পারি না। ছেলেও আমার সাথে পড়ালেখার খরচের জন্য যে স্কুলে যাইলে আমার জুতা নিয়ে স্যারেরা হাসাহাসি করে, ক্লাসমেটেরা হাসাহাসি করে, আমার জুতা কিনে দেন না, ড্রেস কিনে দেন না। তো মেয়েও আমার তেল দেন, সাবান দেন, এগুলো নিয়ে মানে সংসার করতে পারিস না। 2টা বিয়ে দিয়েছিলাম, তো কেন সংসার করতে পারিস ও না? আরেকটা বিয়ে দিচ্ছেন, তারপরেও সংসার হয় না ওখানেও? না, ও প্রতিবন্ধী মেয়ে এলো সংসার করবো না, শেষেরটাই বলছে। আচ্ছা আচ্ছা। পরে আমি কি করছি, খাটের উপরে ফালাই অন্য দিয়ে ফেঁসে একদম মানে জিল ফাটাও বাইরে গেছে আমার মেয়ের। পরে যাই যখন চিল্লাইছে, মানে আর কিছুক্ষণ লইলে যাইতো গো, তখন ভাই আমি সহ্য করতে পারি না। আমার মনটা অনেক নরম ছিল, নরম থাকে অনেক, মানে এগুলো সহ্য করতে পারি। কিন্তু আমি অনেক আঘাতে আমি মেয়েরে মারছি। কি কারণে জানেন? আগে দিয়ে মেয়েরে মারবো, মারি আমি মারবো, আমি মেয়েরে কার কাছে রেখে যাবো? আমার মেয়ে তো কারো কাছে কখনো কিছু বলতে পারবো না, যে বলে যায় না, মা তো সবকিছু বুঝে। পরে আমি যখন আমার মেয়ের যখন এখন আমার মানে একটা ছেলে হয়েছে ওর, এখন ছেলেরও সবকিছু আমি দিতে হয়, মেয়েরও দিতে হয়, আমার ছেলেটারও দিতে হয়। আমার ছেলে আজকে 8 মাস চাকরি, প্রত্যেকটা জায়গায় চাকরির জন্য খোঁজ করে, কিন্তু চাকরি দিবে 1 তারিখে। সব 1 তারিখে আমরা আশা বসে রয়েছি, এখন পর্যন্ত 1 তারিখে। কালকে 1 তারিখ গেছে, ওই 1 তারিখেও আমার ছেলে এক গার্মেজে গেছে, কইছে কি অফারটা ছাড়া নিব না, হেল্পারও নিব না। পরে আমিও গেছি এক জায়গায়, পরে যাই ভাইয়া আমি কিন্তু চাকরি করতে পারবো না কখনো, যে আমার হাড়ের ক্ষয় আছে, আমি অনেকক্ষণ দাঁড়াইতে পারি না, অনেকক্ষণ শুইতেও পারি না, অনেকক্ষণ বসতেও পারি না। 5 মিনিট দাঁড়াই থাকলে 5 মিনিট বসে থাকতে হয়, এভাবে। আমার ছেলের জন্য গেছিলাম, যে ভাইয়া ছেলে হেল্পার নিব, কই না না অফারটা নিব। তা আমি অফারটা এখন যদি ওরা সিলে শিখাতে যাই 2000 টাকা লাগবো, আমি 2000 টাকা কই পাই? আমি আজকে এখানে আসব, আমি কালকে টাকা সারা রাত খুঁজছি সবার কাছে ফোন দিয়ে, গাড়ি ভাড়া। আপনার এখানে মনে হয় 3-4 বারই আইসি আজকে থেকে, আমি প্রতিদিন টাকা মানুষের থেকে দাঁড় করিয়ে আনতে হয়েছে। আমার ঘর ভাড়া মনে হয় 3 মাসে জমছে। আমি ইয়ার আগে ছিলাম এক জায়গায়, মানে 1 সালা টিনের ঘর করে 4 মাস ছিলাম এক জায়গায়। মানে আমার হাজবেন্ড বর্তমানে যেটা আছে এর চাকরি চলে যায়, তো নভেম্বর মাসে 20 সালের নভেম্বর মাসে যখন চাকরি চলে যায়, বাড়ি গেলার আমাদেরকে বাইর করে দিছে, আপনারা ঘর ভাড়া দিতে পারবেন না, আপনারা বাইরে যান। তো কই যাবো? নদী তো বাড়িঘর ভেঙে গেছে, কিছুই নাই, মানে কিছুই নাই। পরে কই যাবো? তো আমার হাজবেন্ডে বললে, তো আমার বাড়িতে আমি চলে যাবো, তুমি কি করবা তোমার সন্তানদের নিয়ে? কই যাবো? তুমি যেভাবে ঢাকা দেখো, কোনো জায়গা আছে কিনা, আমরা ঘর করে থাকুম প্রয়োজনে। কত পয়সালা মানুষ আছে বুঝি, কত জনে বিল্ডিং করে ছাদ করে রেখেছে, ওই ছাদের নিচে যদি আমাদেরকে জায়গা দেয়, আমি প্রয়োজনে থাকুম, আমি কই যাবো? আমার তো বাড়িঘর নাই, নদী ভেঙে গেছে। পরে গাউসিয়া একটা জায়গা আছে, ওরা 5000 টাকা ভাড়া দিবে মাসে। তাও মানছি, হ্যাঁ মাসে 5000 টাকা হইলে আমি ওখানে থাকবো, হাঁস মরক ফালবো, যে কোনো একটা ইনকাম করব। এটা নিয়ে আমি 2 লাখ টাকা আবার সুদূর ফুলই। ওখানে ঘর করি, ঘর করবার পরে 50,000 টাকা লই, বিটা বান্ধি ঘর দিয়ে 1 সালা, মানে উপরে 1 সালা টিন। যেদিন ভাইয়া জানুয়ারির 2 তারিখে আমি যাই ওখানে, ভাইয়া উপরে টেন আছে, চারপাশে কোনো টেন নেই। শীত, এমন শীত জানুয়ারির 1 তারিখে, এই 21 সালে এত শীত ভাইয়া, কুয়াশা পড়তেছে। আর আমার নাতিরে লই, আমার ছেলে মেয়ের লই আমি মশুরি টাঙায় আবারও উদাম চরের মতন গাউসিয়ার ওই পাশে বেলাবো কয়, ওইখানে রয়েছি। আমার আগের কাহিনীগুলো আবার মনে পড়ছে, আমি কেন আবার সুখ পাইলাম না, কেন আমার পায়ের তলে মাটি নেই, কেন আমি সারা জীবন বুঝি মনের সাথে যুদ্ধ করব, কখনো আমার পরিকল্পনা আশা পূরণ হইব না। শুধু মানে সবসময় আমার পায়ের তলের মাটিগুলো চলে যায়, আমি যেটা ধরে ওটা।
তখন আপনার জামাই ছিলেন আপনার সঙ্গে, মানে আপনার হাজবেন্ড ছিল না? ও তো চাকরি নাই, ও আছে, ও সব মানে আমরা 2 লাখ টাকা সুদের উপর লই। তো পরে কয়টা হাঁস কিনি, 35টা হাঁস কিনি। তারপর একটু বলেন শুনি, এটা আপনি রিল্যাক্স ঠান্ডা মাথায় বলেন। হ্যাঁ, হাঁস কিনলেন, তারপর কি হলো? হ্যাঁ, যখন হাঁস কিনি তখন হাঁসের খাবার দিব না, আমাদের খাবার দিব। তখন হাঁসের খাবারও দিতে পারতেছি না, আমাদের খাবারও দিতে পারতেছি না। একটা টেন কারি টেনের ভিতরে ভাত ফাঁকাই। যখন 10 কারি রেডি করলাম, চাউল নাই, চাউল রেডি করলে লার্কি নেই, মানে এমন অবস্থা। নুন আনতে পান্তা ফোড়া যেটাকে বলে। হ্যাঁ, পরে ওখান থেকে আমরা ওই যে জায়গায় আছি, এই জায়গায় একটা কাশপুরে খান, মানে আলাম খান, শালাম খান এরকম নামে মানে একটা মহিলা আমার কইছে ওরা আল্লাহর হস্তে আপনার ঠাকবার জন্য বাড়ি দিব। আচ্ছা, ওদের অনেক বাড়ি আছে, আমনেরে নিয়ে যাবো। তো পরে একটা ভাবি আমারে নিয়ে গেছে, ওরা আমারে 5 বছরের জন্য থাকতে দিব। তো ওখানে ভাইয়া ওই ঘরটাতে কারেন্ট সিস্টেম বা গ্যাসের লাইন মানে কোনো কল পানির ব্যবস্থা নাই। তো ওরা বলতেছে 35,000 টাকা যাইবো ওটা ঠিক করতে। তো 35,000 টাকা পাইবো, ওখানে তো সুদের টাকাই বাড়তেছে। ডিসেম্বরের 20 তারিখে আমি সুদের টাকা নিছি 21 সালে, 20 সালের। তখন পরে যাই ও আঙ্কেলের বলি যে কি আঙ্কেল আমরা তো 35,000 টাকা দিতে পারবো না, এখন ঘরও কমপ্লিট হইতে পারবো না, আমাদেরকে কোথাও যদি জায়গা দেন। আমরা এমন অবস্থায় আছি, গোসল করতে পারি না, বাথরুম নাই। ওই যে 5 আছে না, 5-এর পানি দিয়ে আমি মুখ হাত ড্যাগ মানে সবকিছু পাতিটা দিয়ে ধোয়া হয়, গোসল করা হয়। আর ওই যে মশা, সেম মশা, মানে এত মশা ভাইয়া বলার বাইরে। বাথরুমে বসা যায় না, মশুরি টাঙে দিনেও বসন লাগে। আর ঘরের বিটাটা এরকম মোটা মোটা ফাটা। আর জানালা ছিল না, কোনো জানালাই ছিল না, টেন ছিল না। আবার আমি ওই আগে সেম এরকম ভাবে ঢাকা শহরে থাকতে। পরে যাই 15 দিন পরে আমাদের দরজার সামনে দিয়ে গাড়ি 20-30টা যাইতে আছে, মাটি টানতে আছে, দুল আর দুল ধুলা বালু যাইতে আছে ঘরের ভিতরে। বাইয়া রাত্রেও ঘুমাইতে পারতেছি না, দিনেও ঘুমাইতে পারতেছি। ওখানে আবার 4 মাস হইতেছে, 5,000 করে মালিক হিসাব রাখছে। প্রতিদিন ফোন দিতে আছে, আপনারা জাগার ভাড়া দেন না কা। পরে আমরা ওই যে খানেরা বলতেছে আমাদের এখানে 6,500 টাকা করে রুম যায়, আপনারা চাকরি হওয়া পর্যন্ত এখানে থাকেন, সমস্যা নাই। এটা কত সালের ঘটনা? এই তো আচ্ছা। পরে যায় ভাইয়া যখন মে মাসে পরে খানেরা মানে ওরা আমারে বলতেছে যে কি তোমরা আসো এখানে 6,500 টাকা দিয়ে থাকো, চাকরি হইলে তোমার হাজবেন্ডের, তারপরে যে তুমি আমাদেরকে ঘর ভাড়া দিও। পরে আইসি এখানে আসার পরে আমি ওই যে ঘরটা আমরা বিক্রি করতে পারি না, ওখানে 2 লাখ টাকা। আপনার মেয়েটা কোথায় আছে এখন এটা বলেন? আমার কাছে। আর আপনার ইয়েটা আপনার হচ্ছে ওই জামাই কি আপনার সঙ্গে থাকেন না? মানে আপনার দ্বিতীয় হাজবেন্ড আপনার সঙ্গে না থাকে না? ও সিরাজগঞ্জে থাকে। সিরাজগঞ্জ থেকে কি করে? ও চাকরি করে। তো চাকরি করে তো আপনার সংসার চলার কথা, কিসের চাকরি করে? 1 মাস হইছে চাকরি করে। চাকরি পাইছে তো? হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনি আর আপনার মেয়েকে নিয়ে আছেন। আপনার ছেলেটা কোথায়? আমার ছেলে আমার কাছে আছে, ও 8 মাস ধরে চাকরি খুঁজতেছে, চাকরি পাইতেছে না। বয়স কত ওর? 18 বছর। এই গল্পটা আপনি কেন বললেন আজকে রেডিওতে লাখ লাখ মানুষের কাছে? আসলে যে আমি 2বারই বিয়ে দিছি আমার মেয়েটারে, আর আমিও এটা আর একটা কথা হলো যে নদী বাড়ি ভেঙে গেছে যে ওই সময়টাতে, কিন্তু যখন নদী আসতেছে ওই সময় আমি জায়গাটা বিক্রি করা উচিত ছিল, ওইটা আমার ভুল। আরেকটা হলো আমি ফার্স্ট মেয়ের বিয়ে দিছি, ওরাও প্রতিবন্ধী বলে ছেলেটা তালাক দিয়ে দিছে, পরের বিয়েটা আমি না দেওয়া উচিত। ছেলেকে আগে বলেন নাই যে আমার আগেরটা কিন্তু জানে নাই, পরেরটারে আমি সব বলছি। আমার মেয়ে পড়ালেখা করাইছি, ও আমারও বানাতে জানে না, মানে আপনার মুখে মুখে বলবো, পরে আপনি রিফ্রে বলবেন, ও বলে যাইব সবকিছু। আচ্ছা, এটাই তো। পরে এখন আমরা এই বাসায় আছি, এখন ধরেন না কি বলুম যে আমার হাজবেন্ডের চাকরি করে, এখন ঋণের টাকাগুলো পরিশোধ করেন। ও তো আগের ফ্যামিলি আছে, ওর মেয়ে আছে 2জন। নাজমুন নাহার আজকে যে গল্পটা এখানে বলল, এই গল্পটা বাংলাদেশের অনেক নাজমুন নাহারের চিত্র। তারা স্বামী সংসারকে কেন্দ্র করে নিজের জীবনে যে যুদ্ধ করে চলে, সেই যুদ্ধে শুধুমাত্র অর্থকেন্দ্রিক স্বাধীনতার মুখ দেখার জন্য তাদের পুরো জীবনটা চলে যায়। আপনারা বলতে পারেন যে আজকের এই গল্প থেকে আমরা কি শিখলাম? আজকের এই গল্প থেকে আসলে সেই অর্থে শেখার মতো কিছুই নাই। কিন্তু যদি বলেন যে একটা সরল জীবনের যুদ্ধ গল্প, তাহলে বিষয়টা আসলে এরকমই। আপনারা ছোট ওনার যে প্রথম যে জীবনটা, মানে হাজবেন্ডকে বিয়ে করে চর ওঠা, সদ্য জেগে উঠেছে চর, সেই চরের মধ্যে নাজমুন নাহারের সংগ্রাম,
তারপরে সেখানে একটা প্রতিবন্ধী মেয়ে, তাকে নিয়ে জীবনে বাঁচার স্বপ্ন, দ্বিতীয় স্বামীর ঘরে গিয়েও সেই প্রতিবন্ধী মেয়েটাকে বিয়ে দেওয়ার চেষ্টা, এবং তারপর দুবার বিয়ে দেওয়ার পরেও সংসারটা টিকলো না, এবং তারপর মেয়েটাকে সে নিজের হাতে মারতে গেছে এই কারণে যে না, ওর যেহেতু ফিউচার নাই, ও মারা যাক আমিও মারা যাই, কারণ ওকে কার কাছে রেখে যাব। একটা মানুষের জীবনে কত ভয়ঙ্করতম কষ্ট আসলে, কত ভয়ঙ্করতম সংগ্রাম আসলে, কত মানে দেয়ালে পিঠ ঠেকে গেলে একটা মানুষ, একটা মা এই সিদ্ধান্ত নিতে পারে, সেটা আপনারা কিছুটা হলেও জানলেন। আমরা জানি না যে এই গল্পের পর নাজমুন নাহারের জীবনে কতটুকু পরিবর্তন আসবে, বা নাজমুন নাহারকে আমরা আদৌ কোনো সাহায্য করতে পারবো কিনা এই গল্পের মধ্য দিয়ে। তবে এটা ঠিক যে নাজমুন নাহারকে উপলব্ধি করাটা আমাদের জায়গা থেকে খুব জরুরি। কেন বলছি জরুরি? যে আমাদের চারপাশে এরকম অসংখ্য মানুষ আছে। একটা কথা আছে যে আমরা যে জীবনটা যাপন করি, মানে আমার ডেইলি লাইফে আমি যাদেরকে দেখি, আমার সারাউন্ডিং, আমার বেড়ে ওঠা, তার বাইরেও যে অন্য একটা জীবন আছে, হাজার রকমের জীবন আছে, লক্ষ রকমের জীবন আছে, লক্ষ ধরনের জীবন আছে, সেটা বিশ্বাস করাটা জরুরি। এই যে চরের নাজমুন নাহার, তাকে আজকের এই শহুরে জীবনে অনেকেই বিশ্বাস করতে চাইবেন না, কিন্তু এরকম নাজমুন নাহার বাংলাদেশের আনাচে কানাচে অসংখ্য আছে। এই নাজমুন নাহারের জীবন গল্প শুনে দুটো উপলব্ধি হয়। একটা হচ্ছে নিজের জীবনে সুখে আছি আমরা অনেক, আরেকটা হচ্ছে এই নাজমুন নাহারদের জীবন ভাগ্য কিভাবে পরিবর্তন করা যায়, সেখানে আমাদের কাজ করতে হবে। প্রিয় দর্শক এবং শ্রোতা যারা এতক্ষণ শুনছিলেন, তাদেরকে শুধু একটা কথাই বলার আছে, যে জীবন গল্প আসলে কোনো গ্রামার মেনটেন করে না, প্রত্যেকটা গল্পই আলাদা। সে গল্প থেকে কি শিখবেন, কি নিবেন, সেটা একান্তই আপনার নিজের।